কি আমরা লিখতে পারি কি c স্কয়ার ইকুয়াল টু 3u স্কয়ার 3b স্কয়ার 3w স্কয়ার। এখান থেকে এটা লিখলাম, লিখি এটার জায়গায় এটা লিখলাম, c স্কয়ার জায়গায় u স্কয়ার লিখলাম, 3/2 kt। তাহলে এই 3/2 কি এটা ইকুয়াল টু কি আবার kt, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখে যায়, আবার এটা ইকুয়াল টু কি এটাও লিখা যায়, এটাও লিখা যায়, এটাও লিখা যায়। সুতরাং কি এটা কি এখান থেকে যদি আমি এই মানগুলো তখন এখানে বসাই দিব, কাটাছেড়া করে কি হাফ এম ইউ স্কয়ার এই মানগুলো পাওয়া যাবে কাটাছেড়া করে। এখানে আসলে বোঝার মতো কিছু নাই, শুধুমাত্র মাথায় রাখতে হবে আমাকে ইকুইভ্যালেন্ট এনার্জি যদি হয় তাহলে কি ইউ বি ডব্লিউ ইকুয়াল ভেলোসিটি, এটা যদি পারা যায় তাহলে অন্যগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এটা তাহলে করে নিবেন, আমি আর এটা করাচ্ছি না। এখানে কারো প্রবলেম আছে কোন লাইনে? ভাই ভেলোসিটি গুলো সমান কি হয়েছে একটু বুঝে দেন তো। আচ্ছা, এখানে মোশন থেকে আমার কি যখন কোন ইকুইভ্যালেন্ট এনার্জি বলবে তখন কি আমার ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে তিনটার মধ্যে ইকুয়াল ভেলোসিটিতে কি মুভমেন্ট গুলো ইকুয়াল ভেলোসিটি কি মানে চারিদিকে ইকুয়াল ভেলোসিটি ঘুরবে তিনটা অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিসে সেম ভেলোসিটি বিরাজমান থাকবে যদি কি ইকুইভ্যালেন্ট এনার্জি যদি বলে। এরপরে কি হাফ এম দিয়ে সবাইকে গুণ করছেন নাকি পরের লাইনে? এটা তো আমরা ওটা তো আমরা জানি কি এটা তিনটা ভেলোসিটি তো আমরা জানি, সেটা বাদ দাও। এটা হলো আমার কি এটা কাইনেটিক থিওরি থেকে আমরা কি ইকুইভ্যালেন্ট এনার্জি সেটা প্রুভ করে নিলাম, মানে কি হাফ প্রত্যেকটা ভেলোসিটি ইকুয়াল টু কি হাফ kt, সেটা আমাকে প্রুভ করে দেখাতে হবে আর কি এনার্জি সেটা এটা এনার্জির পরিমাণ কি ওটা আমার দেখাতে হবে। আর এটা হলো কাইনেটিক থিওরি থেকে, কাইনেটিক থিওরি থেকে এটা প্রুভ করে দেখাইলাম আর কি এই লাইনগুলো। ভাই ইউ স্কয়ার ইকুয়াল বি স্কয়ার ইকুয়াল ডব্লিউ স্কয়ার যা লিখছেন এরপর লাইনে কি হাফ এম দিয়ে গুণ করছেন? হ্যাঁ, এটা যদি লেখা যায় তাহলে এখান থেকে কি এটা যদি লেখা যায় তাহলে আমরা এটাও লিখতে পারি, কথা বুঝছেন? এখান থেকে এটা যদি লেখা যায় তাহলে এখানে কি হাফ এম হাফ এম হাফ এম লেখা যায়, মানে একদম ব্যালেন্স ওই কাইনেটিক এনার্জি নিয়ে আসলাম আর কি। c স্কয়ার ইজ ইকুয়াল টু 3u স্কয়ার 3 গুলো করতে গেছে কোনটা ইউ স্কয়ার 3v স্কয়ার নিচের লাইনে, হ্যাঁ 3 নাম্বার লাইনে এটা ভাই সো সি স্কয়ার ইকুয়াল যেটা এটাই তো আর উপরে 3 স্কয়ার 3b স্কয়ার এটা। হ্যাঁ, এখানে আমরা যদি এই তিনটা যদি ইকুয়াল হয় আমরা জানি কি এখানে দেখেন এটা তিনটা যোগ না, তিনটা যদি ইকুয়াল হয় তাহলে 3u স্কয়ার লিখতে পারবে না, এটাও u এটাও যদি u ধরি যেহেতু ভেলোসিটি তিনটাই সমান তাহলে প্রত্যেকটা জায়গায় যদি u বসাই দিই তাহলে 3u স্কয়ার, প্রত্যেকটা জায়গায় যদি b বসাই তাহলে 3b স্কয়ার, প্রত্যেকটা জায়গায় w বসালে 3w স্কয়ার। তিনটা দেখে 3টা কোথা থেকে ভাই? হ্যাঁ 3টা কোথা থেকে আসলো 3? আচ্ছা, আমরা c স্কয়ার ইকুয়াল টু আমরা c স্কয়ার ইকুয়াল টু কি জানি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার। কি আর একটা জিনিস জানি কি u স্কয়ার যে কথা b স্কয়ার একই কথা w স্কয়ার একই কথা যদি হয় তাহলে এখানে আমি যদি প্রত্যেকটার মান u স্কয়ার প্লাস u স্কয়ার যদি লিখি তাহলে কি লিখা যায় u স্কয়ার লেখা যাবে না 3u স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু, সুতরাং c স্কয়ার ইকুয়াল টু কি 3u স্কয়ার একবার, আবার কি সেম ভাবে আমি 3b স্কয়ার লিখতে পারি, আবার সেম ভাবে 3w স্কয়ার লিখতে পারি। বুঝছেন নাকি ভাই এই 3টা কি ওই সূত্রে 3/2 কে আছে তার জন্য 3? না ওই সূত্রের না, আমি এখানে মানটা বসাইলাম, এখানে মানগুলা বসাইলাম। এটা তো আমরা 4 বারও করতে পারি বা 2 বার করতে পারি। আমি এটা 3 বার করতে হবে না। হ্যাঁ 2 বার যোগ করলে এখানে আছে 2 বার যোগ করলে আপনি মানগুলা কি নিলে সবগুলোতে ইউতে নিতে হবে, সবগুলোতে বি তো নিয়ে যায়,
সবগুলো ডাব্লিউ তে নিয়ে যায়, আমি সবগুলাই করলাম। কিভাবে করবেন আপনি? ইউ বসালেন, ডাব্লিউটা দেখে দিলে তো হবে না, সবগুলোর মান বসাইতে হবে, যে কোনো একটাতে প্রত্যেকটাতে কনভার্ট করে কি সি স্কোয়ার ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার। কেন প্রত্যেকটা দিয়ে বসাইলাম, আমার প্রত্যেকটাতে ডাব্লিউ হলে আমি 3 ডাব্লিউ স্কোয়ার লিখতে পারি, প্রত্যেকটাতে বি বসালে 3 বি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, যেটা বোঝানোর মতো প্রশ্ন আছে সেটা আগে করাই দিই, তাহলে এগুলা পরে। আর দুই একটা প্রশ্ন এরকম আছে, এগুলো আমি পরে দেখা দিব। যেটা বোঝার মতো আছে সেটা একটু আগে করাই দিই। আচ্ছা আচ্ছা, আমার মূলত এখানে প্রশ্ন বোঝার মতো আছে এটাই, অন্যগুলো আপনারা পারবেন। এটা আমি আগে একটু বোঝা দিই, অন্যগুলো একটু একটু বলে দিব আর কি। ভাই অন্যগুলো আপনি পারবেন মনে করে তাই মনে করেন না যে আমরা পারবো, আমরা পারবো না ভাই। অন্যগুলো আপনারা দেখলে পারবেন, আমি অন্যগুলো একটু টাচ করে দিব, যেটা বেশি বোঝানোর মতো আছে সেটা আমি আগে একটু করাই দিই, এটাতে বোঝার মতো অনেক কিছু আছে। What do you mean by mean free path of molecule? So that the mean free path is equal to 1 by root 2 phi gamma square n. আমাকে এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, আমি এর আগের একটা প্রশ্ন স্কিপ করে আসছি, কারণ হলো ওইটা প্রথমত ইজি, দ্বিতীয়ত এটা এইবারে চলে আসছে, এই প্রশ্নগুলা এইবার চলে আসছে, আমি প্রশ্নটা স্কিপ করছি। এটা লাস্টের দিকে একটু দেখা দিবে, এই প্রশ্নটা যেটা আছে সেটা এইবারে আপনার 10 মার্কের নাকি 15 মার্কের জন্য এই প্রশ্নটা চলে আসছে, আমি সেজন্য এটা না দেখায় পরের চলে গেলাম, যেটা আমার বেশি দরকারি। ঠিক আছে, ইজিও আছে আবার কি আপনার চলেও আসছে, সেজন্য আমি এটা করাচ্ছি না এখন, এটা করা দেওয়ার পর তারপর ওটা দেখাই দিব একটু। আচ্ছা, আমাকে এই প্রশ্নটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, হয়তো বলতে পারে ম্যাক্সওয়েল ল ইকুয়াল টু কি 1 বাই রুট 2 পাই গামা স্কয়ার ইকুয়াল টু n, এটা প্রুফ করতে বলতে পারে। প্রশ্ন যেভাবে আসে সেভাবে তো আসতেও পারে কি এই 1 বাই কি রুট 2 পাই গামা স্কয়ার ইনটু n প্রুফ করে দেখা, ম্যাক্সওয়েল ল একটা। যদি বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে, যদি বোল্টজম্যান লটা যদি প্রুফ করতে বলে তাহলে 3/4 1 বাই পাই গামা স্কয়ার n প্রুফ করতে বলতে পারে। আর যদি কি ম্যাক্সওয়েল লটা প্রুফ করতে বলে তাহলে কি এই কি 1 বাই রুট 2 পাই গামা n স্কয়ার প্রুফ করতে বলতে পারে। আর যদি দুইটা না বলে তাহলে শুধুমাত্র কি মেইন ফ্রি পাথ ইকুয়াল টু 1 পাই কি গামা স্কয়ার n এটাও প্রুফ করতে বলতে পারে। মানে এখানে তিনটা প্রমাণ আছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তিনটার মধ্যে যে কোনো একটা প্রমাণ আপনাকে পরীক্ষায় দিতে পারে যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে। ঠিক আছে ভাই এখানে সবচেয়ে বেশি কার্যকর কোনটা? সবচেয়ে বেশি কার্যকর হলো যেটা এই অংশটা 1 বাই রুট 2 যেটা প্রশ্নে দিয়ে আছে, এটা দিয়ে আছে, এইটাই সবচেয়ে বেশি আসে, এটাই অধিকাংশ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এটাই আসে। তারপরে আপনাদের বলে দিই আর কি, পরে বলবেন বলে নেন নাকি, যদি প্রশ্ন 19-20 করে তখন হয়তো একটু বলে তুলে দিতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই আসে। মিন ফ্রি পাথ ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2 পাই গামা n স্কয়ার, এটা আমাকে প্রুফ করতে বলতে পারে। এটার সাথে যেটা করতে পারে মিন ফ্রি পাথের সংজ্ঞাটা আপনাকে ডেফিনিশনটা দিতে পারে পরীক্ষায়। ডেফিনিশনটা কি মিন ফ্রি পাথ, আমরা আগে যে প্রমাণটা করছিলাম একদম প্রথম এই শীটের প্রথম যে প্রমাণটা করছিলাম, পি স্কয়ার একটা ভেলোসিটি বের করছি না, মিন ফ্রি পাথ সি, ওটাই হলো এখানে সেম মেইন ফ্রি পাথ। আমাকে এখানে যেটা করতে হবে কি, প্রথমত আমি প্রশ্নটা একটু পড়ি। অ্যাকর্ডিং টু দা কাইনেটিক থিওরি অফ মলিকিউল, ঘটনাটা একটু বলি। সাপোজ আমার এগুলো হলো একটা পাত্রের মধ্যে মলিকিউল, ঠিক আছে।
এই মলিকিউল, আমাদের মলিকিউলের কি ধর্মটা কি ছিল মনে আছে কারো? একদম প্রথম লো ফান্ডামেন্টাল কি অ্যাসাম্পশন অফ দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। আচ্ছা আচ্ছা, এখনো শিখেন নাই। মলিকিউল গুলার ধর্ম ছিল মলিকিউল গুলা গোলাকার হবে, মানে কি ওই গোলাকার। এক প্রথম কন্ডিশন হলো এটা, এগুলা নিউটন লটা মেনটেন করে চলবে। প্রত্যেকটা কি যে কোনো একটা গ্যাসের সবগুলা কি মলিকিউল গুলা একই ধরনের, অন্যান্য গ্যাসের মলিকিউল গুলা কি হবে আলাদা আলাদা হবে, এটাই তো ছিল। এবং প্রত্যেকটা মলিকিউল কি করবে, যে কোনো একটা দিকে, যেদিকে যাবে কিন্তু স্ট্রেট যাবে, মানে ওগুলা কি গতিপথটা থাকবে কি সবসময় কি স্ট্রেট, যেদিকে যাবে কিন্তু কি স্ট্রেট যাবে। এখন স্ট্রেট হওয়ার পর এটার কি ডিরেকশনটা চেঞ্জ হবে তখনই যখন আরেকটা মলিকিউলের সাথে যখন ধাক্কা খাবে, যখন ধাক্কা লাগবে তখনই শুধুমাত্র ওইটার ডিরেকশনটা চেঞ্জ হবে। এখন আমি যদি এই মলিকিউলটা সাপোজ এদিকে গেলাম, এটার সাথে ধাক্কা খাওয়ার পর মলিকিউলের ডিরেকশনটা এদিকে আসলো, এটার সাথে ধাক্কা খাওয়ার পর এদিকে আসলো, এটার সাথে ধাক্কা খাওয়ার পর এদিকে আসলো, এরপর এদিকে আসলো, এদিকে আসলো, এদিকে আসলো, যেদিকে যাবে কিন্তু কি স্ট্রেট বরাবর আমার কি মলিকিউল গুলা মুভমেন্ট করবে। এবং প্রত্যেকটা মলিকিউলের কি ডিরেকশন চেঞ্জ হবে তখন যখন কোন একটা মলিকিউলের সাথে কোলিশন হবে, মিন্স ধাক্কা খাবে। কথা কি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে না না, এগুলা শুধুমাত্র যখন দৌড়াদৌড়ি করবে তখন কি ওই ধাক্কাটা খাবে, আর কিছুই না। এটা আমার মূল জিনিসটা হলো কি, আমার ওই আকর্ষণ এখানে কোনো বিষয় নেই, কিন্তু যখন মলিকিউল গুলা মুভমেন্ট করবে একদিকে গিয়ে বিভিন্ন র্যান্ডম গতিতে যখন দৌড়াদৌড়ি করবে তখন কি করবে, অন্যান্য মলিকিউল গুলোর সাথে যখন ধাক্কা খাবে, এবং ধাক্কা খাওয়ার পর ওইটা ডিরেকশন চেঞ্জ হয়ে আরেক দিকে যাবে, স্ট্রেট যেদিকে যাবে স্ট্রেট যাবে, আবার ওখান থেকে ধাক্কা গিয়ে আরেক দিকে যাবে। এই জিনিসটা আমি লিখলাম চিত্রের মধ্যে। এখন এই প্রত্যেকটা ডিসটেন্স, এখান থেকে এখানে একটা ডিসটেন্স আছে না, এখানে যদি আমি S1 ধরি, এটা S2, S3, S4, S5, S6, S7, তাহলে এখানে টোটাল মলিকিউল সংখ্যা কত? 7 না? ধাক্কার সংখ্যা কত? টোটাল কি 7টা দূরত্ব অতিক্রম করছে আমার টোটাল। এখানে একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলে যে ধাক্কা খাইছে, এই যে পথটা অতিক্রম করছে, মানে আরেকটার সাথে কি সাকসেসিভ যে দূরত্ব, মানে একটার পর আরেকটা যে ধাক্কা খাইছে ওটার যে সাকসেসিভ দূরত্ব, এখানে একটা ধাক্কা খাইছিল, ওখান থেকে এখানে আসছে, এখানে আরেকটা ধাক্কা গেছে, তাহলে একটার পর আরেকটা, মানে এটা থেকে এটা সাকসেসিভ যে দূরত্বটা আছে সেটাকে আমরা ফ্রি পাথ বলি, মুক্ত পথ বলি, এটাকে ফ্রি পাথ। মানে আর এটা হলো কি, এটা একটা ফ্রি পাথ, এখান এটা থেকে এটা যে দূরত্বটা আছে S2 সেটা একটা ফ্রি পাথ, S3 তো কি একটা ফ্রি পাথ, এটাও ফ্রি পাথ, এটাও ফ্রি পাথ, এটাও ফ্রি পাথ, এটাও ফ্রি পাথ। মানে একটা কোলিশন থেকে আরেকটা কোলিশন, সাকসেসিভ যে কোলিশনটা আছে সেটা দুইটার মধ্যে যে ডিসটেন্সটা, সেটাকে আমরা ফ্রি পাথ, মুক্ত পথ বলি। এতটুকুতে কারো প্রশ্ন আছে এখানে? এইখানে একটা মলিকিউল আরেকটা মলিকিউলকে ধাক্কা দিছে। হ্যাঁ, একটা মলিকিউল আরেকটা মলিকিউলকে ধাক্কা দেয়, মানে যখন দৌড়াদৌড়ি করছে তখন ধাক্কা খাইছে আর কি। তারপর আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এখানে যে একটা থেকে আরেকটা যে পথ আছে সেটাকে আমরা ফ্রি পাথ বলি। এখানে টোটাল দূরত্ব অতিক্রম করছে কত? S1, S2, S3 কি এটা না? না, অতিক্রান্ত দূরত্ব ওইটাকে আমরা কি S ধরলাম, মানে অতিক্রান্ত টোটাল দূরত্ব হলো S। এবং এটার এভারেজ ভেলোসিটি আমি যদি ধরি S বার ধরলাম, তাহলে এটা কি একটা কি এভারেজ পথ না? এই S বারটা কি এভারেজ পথ, S1, S2, S3 হলো আমার কি ফ্রি পাথ,
আর সবগুলা দূরত্ব যোগ করে মলিকিউল সংখ্যাটা যদি ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হলো কি এভারেজ দূরত্ব। দূরত্বটা আমরা বলি কি মিন ফ্রি পাথ। একটা থেকে একটা ডিসটেন্স হলো ফ্রি পাথ, আর সবগুলা ডিসটেন্সের এভারেজ যে ডিসটেন্সটা আছে সেটা হলো আমার কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই যখন একটা মলিকিউল আরেকটা মলিকিউলে ধাক্কা দিবে, এটা কি হ্যাঁ। সবসময় সোজা সোজা যাবে? বুঝি নাই। মানে একটা মলিকিউল যদি আরেকটা মলিকিউলকে ধাক্কা দেয়, মানে ওটা যদি সোজা যায় তাহলে ওই সোজা পথটাকে আমরা মেইন পাথ বলবো, হ্যাঁ, আর সোজা না গেলে সোজা তো যাবেই। একটার সাথে ধাক্কা না খাওয়ার পর্যন্ত ওখান থেকে ওই ডিসটেন্সটা কি, মানে দুইটা ধাক্কার দূরত্বটাকে ফ্রি পাথ বলবো আমরা। ঠিক আছে। ভাই আচ্ছা, এখানে যে গামা, হ্যাঁ, এটা কি ফ্রি পার্টটা কি গামা? আমি গামার তো কথা বলি না, আমি এখানে একটা দূরত্ব, ওটা তো ডিস্টেন্স। মানে এভারেজ দূরত্বটাকে আমরা মিন ফ্রি পাথ বলি। গামা টামা তো আমি এখানে কোনো কিছু যাই না, ওইদিকে যেটা আছে আপনাদের এইটা, এই যে থিওরিটা আছে ওই আমার ওই মানে ভাষাটা লিখছে ওরা। According to the kinetic theory of the molecular continuous in collision with each other, এগুলো কন্টিনিউয়াসলি কি করবে দেখা যাবে। কথা কি আসে না, কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এগুলো কি বোঝা যাচ্ছে না মানে? আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আমার কথা ক্লিয়ার আছে নাকি, নেট কি প্রবলেম নাকি? জি এখন ঠিক আছে। আচ্ছা, আপনাদের কথাগুলো আমার শুনতে কষ্ট হচ্ছে। According to the kinetic theory of gas, the molecules are continuously colliding with each other. আচ্ছা, কারেন্টটা চলে গেছে, একটু দাঁড়ান, আমি লাইটের ব্যবস্থা করি। আচ্ছা এখানে মেকানিক্যালে কয়জন আছে? হ্যাঁ, সিভিল মেকানিক্যাল কয়জন হতে পারে? ক্লাস করে এরকম। আমি 3-4 ক্লাস মিস করছি ভাই। হ্যাঁ, খুব ভালো কাজ করছেন। আচ্ছা, ওয়াইফাই চলে গেছিল তো, কারেন্ট চলে গেছিল তো এই জন্য। আচ্ছা, এখানে কি দেখেন অ্যাকর্ডিং টু কাইনেটিক ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ডিসপ্লে দেখা যাচ্ছে না?
এখন দেখা যাচ্ছে? জি According to the kinetic theory of gas, the molecular continuously colliding with each other. এগুলো কি করবে? সারাক্ষণ কি করবে? একটা আরেকটার সাথে কি মানে যে ধাক্কা একটা কোলিশনের যুক্ত থাকবে। The direction of the molecule is changed after every collision. এগুলা কি মলিকিউলগুলোর ডিরেকশনটা চেঞ্জ হবে কখন? যখন কি প্রত্যেকটা একটা সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে কি এগুলা কি হবে? একটা আরেকটার সাথে কি এটা ডিরেকশনটা চেঞ্জ হবে এবং two consecutive collision between the molecule move in state. একটার মধ্যে আরেকটার কি যে কোলিশন যে ডিসটেন্সটা আছে সেটা অবশ্যই কি স্ট্রেট লাইন হবে এবং ধাক্কা খাওয়ার পরে সেটা ডিরেকশনটা কি হবে? চেঞ্জ হবে। এটার সাথে এটা ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পরে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, এই কথাটা বলছে। The distance between any two consecutive collision is known as free path. এই যে ধারাবাহিক যে দূরত্ব একটার কি দূরত্ব আছে এটা হলো আমার কি mean free path. The average distance traveled by molecule between কি two collision is called mean free path. সবগুলা ভেলোসিটি সবগুলা ডিসটেন্সের কি যে এভারেজ ডিসটেন্সটা আছে কি এভারেজ ডিসটেন্স যেটা পাবো মানে কি এভারেজ যে দূরত্বটা পাবো একটার সাথে আরেকটা মিন ফ্রি পাথ। সংখ্যাটা আমি যা বলছিলাম আগে ওগুলোর মধ্যে একটু মানে ইয়া করে লিখছি আর কিছুই না। মানে প্রমাণের ক্ষেত্রে একটু বুঝতে হবে কারণ এটা একটু ঝামেলা আছে। ভাই কি শুনতে পাচ্ছেন? নেটে প্রবলেম হয়েছে। আমার নেটের সমস্যা হয়েছে। আমাদের তো ঠিক আছে তাই না? ফিজিক্স কি সবার কমপ্লিট পড়া? না ফিজিক্স কঠিন, কমপ্লিট হয়নি। প্রথম চ্যাপ্টার কমপ্লিট করছেন? হ্যাঁ প্রথম চ্যাপ্টারটা কিছুটা হয়েছে মোটামুটি। আচ্ছা, মেকানিক্যাল এবং সিভিলের ডিপার্টমেন্ট ক্লাসে কয়জন থাকে রেগুলার?
সেটা তো ভাই জানি না, অনেক প্রবলেম আছে। 9 জন ও, আমাদের ইলেকট্রিক্যাল তো এই তো 4 জন মতো থাকে। এর বাইরে হয়তো আরো কয়েকজন থাকতে পারে। স্যার মনে হয় বুঝতে পারেন না যে Department class করায় না। স্যার মনে হয় ক্লাস করাই যাচ্ছে। আমাদের মূলত ইলেকট্রিক্যাল আর সিভিল কয়জন? এটা তো বুঝতেছি না রেগুলার কয়জন আসলে, মানে ক্লাসগুলো করতেছে অথবা এডমিশন কয়জন নিছে অর্থাৎ কোচিংয়ের মধ্যে। অ্যাডমিশন স্যার তো বলেছে 15 জন, রেগুলার তো 7 জন থাকে। 19 জন হলে তো এমনি নন ডিপার্টমেন্টের মধ্যে তো 9 জন 10 জন, এর চাইতে বেশি দেখা যাচ্ছে না। এখন তো প্রতিদিনই ক্লাস 10 জনের বেশি হচ্ছে না। এখন যত কমে গেলে দেখা যাবে আস্তে আস্তে আরো কমে যাবে। ভাই অনেক দূর চলে গেছেন মনে হয়। কথা শোনা আপনার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা আমার ভাই শুরু করেনি maybe। উনি মিউট করা আনমিউট করতে। আরে আচ্ছা, আনমিউট করা দিলাম। আচ্ছা, আমি এখানে কি করলাম, প্রথমত 3টা এই মলিকিউল অঙ্কন করলাম। 3টার কি একই ডাইমেনশন, যদিও আমারটা ছোট বড় হয়ে গেছে, এটা 3টে ইকুয়াল। কি প্রত্যেক একটা মলিকিউলের কেন্দ্র থেকে আরেকটা মলিকিউলের কেন্দ্র হলো আমার কি গামা। এখন এখানে যেটা বের করতে হবে আমাকে, পর্যন্ত আমরা বই করি নাই তো, আমরা এই প্রজেক্ট বই করি নাই, আসি নাই। আমি শুধুমাত্র চিত্রটা অঙ্কন করছি, আর কিছুই না, আগে কিছু বলি নাই। চিত্র অঙ্কন করাই আমরা দেখি নাই। হ্যাঁ, চিত্র অঙ্কন অঙ্কন করা দেখেন নাই? না, এখন তো দেখা লেগে যাচ্ছে। আমি বলতে গেছি আর দেখি নেট নেই, কারণ আসছিল আর গেছিল আইপিএস এর খাবার দেয় নাই, রাউটার বন্ধ হয়ে গেছিল। আমি অঙ্কন করলাম এই একটা মলিকিউল, একটা মলিকিউল, 3টা মলিকিউল পাশাপাশি। এখন আমাকে এখানে যেটা করতে হবে কি, টোটাল পলিউশনের সংখ্যাটা বের করতে হবে, মানে একটা পাত্রে হবে মলিকিউলের জন্য সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে কি, যখন আমরা কোন একটা প্রমাণ করব, আদর্শ প্রমাণ করব, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে শুধুমাত্র একটা মলিকিউল কি করতেছে, মুভমেন্ট করতেছে, অন্য মলিকিউল গুলা স্থির। এটা আমার ধরা জিনিস। প্রমাণের সাথে মানে জেনারেল ফর্মুলা প্রমাণ করার জন্য আমাকে ধরে নিতে হবে কি, অনলি একটা মলিকিউল কি করতেছে, মুভমেন্ট করতেছে, অন্য মলিকিউল গুলো কি স্থির। ধরে নিতে হবে যে কি, একটা মলিকিউল মুভ করতেছে, অন্য মলিকিউল গুলো কি সবগুলো স্থির, এবং যেই মলিকিউলটা মুভমেন্ট করবে সেটা অবশ্যই কি এই বরাবর যাবে। এই বরাবর মিন্স এই বরাবর, স্ট্রেট বরাবর। কোনো কি মানে এরকম এইভাবে কোনোভাবেই যাবে না। যেদিকে যাবে সেটা কি হরিজন্টাল বরাবর যাবে। ধরে নিতে হবে কি হরিজন্টাল যাবে, এবং অনলি একটা মলিকিউল মুভ করবে, অন্য মলিকিউলকে কি ধরে নিতে হবে যে স্থির। দেখেন, আমি 3টা মলিকিউল অঙ্কন করলাম, সেটা আমি প্রমাণের সাথে বোঝার সাথে আমি অঙ্কন করছি, আর কিছুই না। আমি যেই মলিকিউল যে পাত্রের গ্যাসটা রাখছি বা মলিকিউলটা রাখছি, মলিকিউল হিট দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে, হিট ডিজলভের কারণে মলিকিউলগুলো যখন মুভ করবে,
শুধুমাত্র ধরে নিতে হবে কি ফর্মালের সাথে অনলি একটা মলিকিউল কি মুভ করতেছে, অন্য মলিকিউল গুলা স্থির। ঠিক আছে, কন্ডিশনটা মাথায় রাখবেন। এবং এই মলিকিউলটা মুভ করবে সেটা অবশ্যই কি স্ট্রেট যাবে এবং পজিশনটা বরাবর যাবে। এখন আমি যে ছাত্রটার হিসাবটা করছি, মলিকিউল যখন একটা মলিকিউল মুভ করবে তখন ওই মলিকিউলের কারণে টোটাল কোলিশন সংখ্যা মিস কি যতগুলা কোলিশন হবে, যতগুলা ধাক্কা খাবে একটা মলিকিউল মুভ করার সময় এখান থেকে এখানে আসে, আচ্ছা এখান থেকে আমার কি এই মলিকিউলটা এখান থেকে এখানে আসতে মিস কি এল দূরত্ব অতিক্রম করতে, এই এল দূরত্ব অতিক্রম করতে কতগুলা ধাক্কা খাবে সেটা আমাকে বের করতে হবে। কথা কি ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন না বুঝলে বলেন, কারণ এটা না বুঝলে আমি পরের লাইনে গিয়ে আটকায় যাবো আপনাদের বোঝাতে গিয়ে। এখানে কোনো প্রশ্ন না বলে তাহলে আমাকে এখানে যেটা ধরতে হচ্ছে রেসপন্স করেন। আমি আসলে আপনারা কথা শুনতেছেন কিনা বা একটা মলিকিউলকে ধাক্কা লাগে আবার ব্যাকে ফিরে আসবে? না না, আমি ওই ধাক্কা খাইতে ওখান থেকে এখানে পৌঁছতে কি পরিমাণ ধাক্কা লাগবে সেটা বের করতে হবে, আমাকে আর কিছুই না। মানে এই জায়গায় আসতে ধরে নিব কি এই জায়গায় আসতে কি কতগুলা ধাক্কা লাগবে সেটা বের করতে হবে, শুধু যাইতে আসতে না। এটা তো আমি ওয়ালের ফ্যাশনটা বের করে দিই। আমার অনেকগুলা মলিকিউল আছে, ধরে নিলাম কি এই মলিকিউল এখানে অনেকগুলা মলিকিউল আছে, এইভাবে অনেকগুলা মলিকিউল আছে আর কি। এখানে এমন একটা মলিকিউল ধরলাম যেটা এখান থেকে এখানে আসতে কতগুলা ধাক্কা লাগবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ওটা যদি বের করতে হয় আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে একটা কি বলিও মানে ওই আপনার মলিকিউল, সাপোজ আমি যদি একটা কল্পনা করেন, আপাতত চিন্তা করেন জিনিসটা, এই যে রেখাটা অঙ্কন করছি আমি, যে রেখাটা অঙ্কন করছি এর ভিতরে এই জায়গার ভিতরে এখান থেকে ভিতরে যদি কোনো মলিকিউলের কেন্দ্র যদি এর ভিতর থাকে তাহলে ওই মলিকিউলটা কি হবে, এই মলিকিউলের সাথে ধাক্কা লাগবে, অন্যথায় ধাক্কা লাগবে না। এখন বিষয়টা একটু দেখেন, সাপোজ আমার কোন একটা মলিকিউল কেন্দ্রটা কি এর বাইরে, তাহলে আমি যদি মলিকিউলটা এভাবে অঙ্কন করি তাহলে এই মলিকিউলটা এদিক থেকে এদিকে যাবে, সেটা কি এই মলিকিউলের সাথে ধাক্কা লাগবে? যদি সেন্টার যদি এটা হয়, একটু বুঝি নাই, বলেন। আমার এই মলিকিউলটা যখন এখান থেকে এখানে মুভ করবে তখন কি এই মলিকিউলের সাথে ধাক্কা লাগবে কিনা? যদি মলিকিউলের সেন্টার যদি কি রেখার বাইরে যায়, এই রেখার বাইরে, তাহলে অবশ্যই ধাক্কা লাগবে না। কেন লাগবে না? কারণ এটা কি জায়গা নেই। কি এই কি এটা গেলে এতটুকু পর্যন্ত যাবে, দেখবেন এখানে একটু গ্যাপ আছে না, এটা স্টেটে যাবে। তাহলে এই মলিকিউলটা কি লাগতে গেলে যেটা করতে হবে, এই রেখার উপর অথবা এই রেখার নিচে, মানে মলিকিউলের কেন্দ্রগুলো এখানে হতে হবে, অন্যথায় কি ধাক্কা লাগার পসিবিলিটি নাই। এটা কি বুঝছেন কিনা দেখেন একটু। জি, বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারেন, যেটা করতে হবে আমাকে এই টোটাল এখান থেকে কি এই মলিকিউল থেকে মলিকিউল কি এটা একটা গোলাকার পাত্র, তো এইটাকে কি একটা ভলিউম চিন্তা করে, একটা সিলিন্ডার চিন্তা করলে এই সিলিন্ডারের আয়তন যতটুকু হবে মলিকিউলের মানে যত কি
মলিকিউলের সংখ্যাটা বা মলিকিউলের কোলেশন সংখ্যাটা ততটুকুই হবে। নাকি এইটাকে মানে এই মলিকিউলের কেন্দ্র থেকে এই মলিকিউলের কেন্দ্র পর্যন্ত টোটাল যেই ভলিউমটা ক্রিয়েট হবে, এটাকে একটা সিলিন্ডার কল্পনা করলে টোটাল এই যে আয়তনটা হবে কি মলিকিউলের সংখ্যা অথবা মলিকিউলের ধাক্কা লাগার সংখ্যা। যতগুলা মলিকিউল এর ভলিউম মানে কি এর ভিতরে পড়বে, যতগুলা মলিকিউল কি ভলিউম মাউসের ছেলেটা দেখা যায় না, একেবারে ছোট তো মানে দেখা যাচ্ছে না কোথা থেকে কোনটা ই করতেছে ওটা বোঝা যাচ্ছে না। ফার্স্ট বারে ওই যে একটা সিলেক্ট করা আছে মনে হয়, সেজন্য কার্সরটা দেখা যাচ্ছে না। আমার এটা কি দেখা যাচ্ছে না বলতেছেন? দেখা যায় একেবারে ছোট চোখে পড়ে না কোথা থেকে কোথায় নেন। ভাই শুধু ওয়ান নোটের নিচের ইয়াটা হাইড করে দেন, হয়ে যাবে। এটা হাইড করে দেন, হয়ে যাবে। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। এটাই করা হচ্ছে। আচ্ছা না, আপনি ক্লোজ করে দিয়েছেন, স্ক্রিন শেয়ার ক্লোজ করে দিয়েছেন। আরে আল্লাহ, দেখা যাচ্ছে এখন? জি আচ্ছা, তাহলে আমাকে কি এই জায়গাটা যতগুলা মলিকিউল থাকবে বা এইটা কি এটাকে একটা সিলিন্ডার কল্পনা করে এটার আয়তন যেটা হবে এখানকার ভিতরে মলিকিউলের সংখ্যা ততটুকু হবে, এটার ভিতরে কোলেশন সংখ্যাটা সেম হবে। তাহলে আমাকে বের করতে হবে কি এটাকে একটা আয়তন কি সিলিন্ডার কল্পনা করে এটার ভিতরে টোটাল আয়তনটা কত, এটার আয়তনটা যা হবে মলিকিউল সংখ্যাটা তা হবে এবং কোলেশন সংখ্যাটা তা হবে। এখান থেকে যদি কি এটা যদি কি হয় গামা হয়, এখান থেকে এটা যদি গামা হয় তো কি গামা না? এই সিলিন্ডারের অর্ধেক অংশ হবে কি গামা না? জি হাফ এটা সিমান ভাই আচ্ছা ঠিক আছে, মাথায় একেবারে। আচ্ছা এই সিগমা ধরেন অথবা এখানে অনেক কিছু ধরতে পারেন, তাহলে আমার সরি ভুল হয়ে গেছে। আলফা বিটা গামা যেটা মনে হয় সেটা, গামা আসলে বেশি করতে করতে হয়ে গেছে। আমি যদি এখানে ধরি বা গামা ধরি অথবা কি সিগমা ধরি যেটাই ধরি, এখানে কি আমার এখান থেকে এই অংশটা যতটুকু হবে এটা ব্যাসার্ধ তো, ঠিক আছে? এটা যদি ব্যাসার্ধ হয় আমি ব্যাসার্ধের ফর্মুলা কি পাই, এটা কি ভূমি ক্ষেত্রফল না? এই অংশের কি ভূমি ক্ষেত্রফল ইনটু যদি আমি কি করি লেন্থ। কেউ কি এখন দহন করতেছে নাকি? পুরোপুরি ক্ষেত্রফল পাওয়া গেল। তাহলে এটার ভলিউমটা কত? সিগমা ইনটু এল, এটার ভলিউম না? তাহলে ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে কি পাই সিগমা ইনটু এল, এটা হলো আমার কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমি তাহলে কি টোটাল এটার আয়তনটা হলো আমার এই অংশটা। এখন যদি আমি যদি এটার কোলেশন সংখ্যা যদি বের করি, এটা প্রতি একক আয়তনে কি এখানে টোটাল মলিকিউল সংখ্যা হবে আয়তন না
আমরা জানি, আচ্ছা আপনাদের তো এটা আছে না, আয়তন ভাই ওইটা পাই ডি মানে ডায়াস্কোর না, ডায়াস্কোর হবে না, পাই আর স্কোয়ার ইনটু উচ্চতা। আরটা তো কি ব্যাসার্ধ? হ্যাঁ এখানে কি 8টা ব্যাসার্ধ, এখানে তো কি আমি এই টোটালটা ধরছি, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত হলো আমার সিলিন্ডারটা, ঠিক আছে? তাহলে এটা কি এখানে হলো সিগমা, এখান থেকে এখানে কি সিগমা হয়, তাহলে এটা ব্যাসার্ধ না সিগমাটা? জি। তাহলে কি সিগমা ব্যাসার্ধের ফর্মুলা কি, ভূমির ক্ষেত্রে হলো পাই আর স্কোয়ার, আর যদি কি ব্যাস দিয়ে করি তাহলে কি 5/4 ডি স্কোয়ার। আমি তো ব্যাসার্ধ দিয়ে করছি, তাহলে পাই আর স্কোয়ার মিস সিগমা স্কোয়ার। আচ্ছা তাহলে আমার একক আয়তনে মানে একটা মলিকিউলের জন্য যদি কি পাই সিগমা স্কোয়ার ইনটু এল হয়, তাহলে এন মলিকিউল, এখানে যদি টোটাল মলিকিউলের সংখ্যা যদি এন হয়, তাহলে এন মলিকিউলে একটা মলিকিউলের জন্য এটা, তাহলে কি এটা হলো, তাহলে এটাই হবে আমার কি কোলিশন সংখ্যাটা, মানে কি সংঘর্ষের সংখ্যাটা, সিগমা স্কোয়ার ইনটু এল ইনটু কি এন। গুলো কমন পারবেন, আমরা জানি কি মেইন ফ্রি পাথ ইকুয়াল টু কি, মেইন ফ্রি পাথ ইকুয়াল টু কি জানি ভাই একটু প্রশ্ন ছিল ভাই। গুরুত্ব এল ইনটু পাই সিগমা স্কোয়ার এল ইনটু এন, ঠিক আছে? এখন এল ইনটু সিগমা স্কোয়ার ইনটু এল এল কাটা যাবে এখানে, তাহলে কি ইনটু এন। এটা হলো আমার জেনারেল ফর্মুলা, মানে কি মিন ফ্রি পাথের জেনারেল ফর্মুলা হলো কি এল বাই পাই সিগমা স্কোয়ার ইনটু এন। এটা একটু লিখে রাখেন, যদি দেখেন একক আয়তনে কি একটা মলিকিউলের জন্য আয়তনের পরিমাণ যদি এত হয়, এর জন্য আয়তনের পরিমাণ হবে এত, সুতরাং এটা কি কোলিশন সংখ্যাটা। ফ্রি পাথ ইকুয়াল টু কি ডিসটেন্স ডিভাইডেড বাই কি মলিকিউল কি আপনার টোটাল মলিকিউল সংখ্যা, এটা হলো আমার কি টোটাল মলিকিউল সংখ্যা, তাহলে কি পাই সিগমা ইনটু এল ইনটু এন। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ভাই একটু হ্যাঁ। আস্তে কথা বলেন। আমরা বুঝতে পারতেছি না, আপনি একটু স্লোলি বলেন। আচ্ছা স্লো কথা বলতাম, আচ্ছা তাহলে আমার এখানে কি এল ডিভাইডেড বাই পাই সিগমা স্কোয়ার ইনটু এল ইনটু এন। এটা পাইছি কোথায় ভাই? এটা একটু কোথায় পেয়েছি দেখান। এটা দেখেন আগে তাহলে। ভাই আপনি যেটা সিগমা দিছেন এটা কি ব্যাস নাকি ব্যাসার্ধ? এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ভাই দুইটা বৃত্তের সেন্টার টু সেন্টার ব্যাস হবে না এটা? দুইটা বৃত্তের এখান একটা সিগমাটা হলো এখানে তো কি এটা হয়েছে কি এটা, কিন্তু আমি তো ভলিউম চিন্তা করছি কোনটা, এখান থেকে হয়ে এখানে মানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র, আমি ভলিউম চিন্তা করছি কোনটা, জি কেন্দ্র থেকে এই কেন্দ্র একটা মলিকিউলের জন্য ধরে দিই আমি, কারণ এই মলিকিউল এই এরিয়ার মধ্যে যতটুকু ভলিউম হবে সেটাতে কি আয়তনটা আমি বের করব, টোটাল এই আয়তনটা একটা মলিকিউলের আয়তন আমি বের করি নাই, এটা বের করি নাই গেলে এই অংশটা এমনি কি এই কেন্দ্র থেকে এই কেন্দ্র বের করতে হবে, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র যদি বের করি এটা হলো 2 সিগমা, এখান থেকে এখানে তাহলে একটা সিগমা হবে কি
ব্যাসার্ধ আমার, যদি জিনিসটা ধরতাম এটা, এখানে কত সিগমা, সিগমা আমি তো টোটাল এই অংশটা, তাহলে কি তো 2 সিগমা, সিগমা তাহলে ব্যাসার্ধ হলো সিগমা আর ব্যাস হলো 2 সিগমা। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। তাহলে কি এটা হলো একটা ইয়ার জন্য, তাহলে আমার এককের জন্য তো আসতেছে 5 সিগমা স্কয়ার ইনটু l, তাহলে n মলিকিউল, টোটাল যদি মলিকিউলের সংখ্যা যদি n হয়ে থাকে তাহলে টোটাল কোলিশন সংখ্যা হবে আমার এটা, কোলিশন সংখ্যাটা না আমরা জানি কি ইকুয়াল টু কি ডিসটেন্স, ভাই পাই সিগমা স্কয়ার এলটা বুঝেন তো একটু। হ্যাঁ একটার জন্য এত, এন্টার জন্য এত, যে একটার জন্য যে পাই সিগমা স্কয়ার এল দিছেন, হ্যাঁ একটা মলিকিউলের জন্য যদি হয় আর কি, Sigma molecule যদি square. একটা হয়, এটা আমি তো মলিকিউল হচ্ছে এটা, ঠিক আছে, একটা মলিকিউলের জন্য ভলিউমটা হবে এটা, একটা মলিকিউল, আমি তো একটা মলিকিউল মুভ করতেছি সেটা ধরে নিয়ে এটা করছি, যদি মলিকিউল যদি কি n সংখ্যক হয়, মানে n মলিকিউল যদি কি মুভ করে তখন হবে কি একটার জন্য হবে এটা, তাহলে n মলিকিউলের জন্য হবে কত এটা 5 সিগমা স্কয়ার ইনটু l ইনটু n ডিভাইডেড বাই 1, ঠিক আছে। আমরা মেইন ফ্রি পাথ ইকুয়াল টু ডিসটেন্স হবে এখান থেকে এখানে কি l, l মানে কি এই টোটাল মলিকিউলের যদি কি মলিকিউল সংখ্যা এটা না, এবং সেটা হবে কি কোলিশন সংখ্যাটা, তাহলে কোলিশন সংখ্যা মিন্স কি আমি টোটাল দূরত্বকে কোলিশন সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয় মেইন ফ্রি পাথ পাই, তাহলে সিগমা l ইনটু n এটা, তাহলে l l কাটা গেলে আপনাকে 1 সিগমা স্কয়ার ইনটু n, এটাই জেনারেল ফর্মুলা। এটা যদি হয়, এখন আপনাদের শীটে একটু দেখেন যদি শীটটাকে আর কি, যদিও বা শীটের সাথে আমার এখানে মিল খুব কম, বা আপনি শীটের সাথে মিলাই করেন, কারণ আমরা শীট দেখে দেখে করব, শীটের সাথে শীটটা একটু ক্রিটিক্যাল আর শীটটা একটু ভুল আছে, মানে এটা বুঝতে গিয়ে অনেক কষ্ট হবে, কিন্তু আমি এখানে দিতে যে ওটা করেন আর আমি নালে করে দিয়ে এটা গ্রুপে দিয়ে দিব, আপনার নালে করে ফেলবেন আর কি, এটা আমি করে গ্রুপে দিয়ে দিই, আর এখানে তো এইভাবে করা সম্ভব হচ্ছে না, এখন আমরা বুঝে রাখতেছি। আমার পরে ভাই আমার কাছে শীট নাই, আমার কি হবে? শীট তো নিতেই হবে, আপনি শিখবেন কিভাবে? এই যে আমি শীট নিচ্ছি, আমার কাছে হিট 1 হিট 2 এই দুইটা শীট আছে, কিন্তু আপনি যেগুলো করাচ্ছেন আজকে গত 2 দিন আর আজকে এগুলা তো নাই। এটা নিবেন না, আর ম্যাক্সিমাম আমি যেটা করতে পারি আপনাদের জন্য পিডিএফটা দিতে পারি আপনাদের এই গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি প্রিন্ট করে নিতে পারবো, টাকা আপনি দিয়ে দিবেন ভাইয়া। পিডিএফ করে দিয়ে দেন, শীটে তো লেখাও ক্লিয়ার হয় না, লেখা একেবারে বোঝাই যায় না কি আমি লেখা না পিডিএফ করে দিয়ে দিতে পারি, আপনারা তাহলে ওখান থেকে দেখবেন আর কি। আচ্ছা আমি আবার শীটে যদি আসি, আচ্ছা শীট একটা করলে এখানে যেটা করতে হবে, এটা শীটে যেটা দিয়ে আছে এটা একটু ফর্মালি দিয়ে আছে আর কি, as is the total distance traveled by during and collision, সুতরাং mean free path equal to s1 s2 s3 plus dot dot plus sn, এটা হলো টোটাল দূরত্বটা ডিভাইড বাই কি n, মানে কোলিশন সংখ্যা, তাহলে কি কোলিশন সংখ্যা ডিভাইড তাহলে কি টোটাল দূরত্ব ডিভাইডেড বাই কোলিশন সংখ্যা মিন্স অ্যাভারেজ ডিসটেন্স মিন্স মিন ফ্রি পাথ, s by n, s টা হলো ডিসটেন্স
এনটা হলো কি কোলিশন সংখ্যা, ইয়া দা ভলিউম অফ কোলিশন। এখানে একটা এন হবে, এরা দেয় নাই। ভলিউম অফ কোলিশন কি টোটাল কি ভলিউম, এটা এখানে একটা এন হবে এই জায়গায়, আই সিগমা স্কোয়ার ইনটু এল ইনটু এন, দা মিন ফ্রি পাথ। টোটাল ডিসটেন্স কত আমার এখানে এস বাই এন, তাহলে এন এর জায়গায় বসবে এটা, এটার সাথে একটা কি ছোট হাতের এন বসাই দিবেন, আর এস প্লাস এস এর জায়গায় আমরা এখানে কি ধরে দিছি L ধরছি কেমন না? হবে একটু লিখে দেখা দেন তো কিভাবে হবে ভুলটা। মেন ফ্রি পাথ ইকুয়াল টু থিটা দিয়ে আছে 5 সিগমা স্কয়ার ইনটু এল ইনটু n equal to এখানে সেটা দিয়ে আছে আপনাদের, আমি লিখতেছি কি এল, যেহেতু এল দিয়ে করছি অথবা এস দিতে পারেন, এস দিলে এখানেও এস দিতে হবে, মাথা রাখিয়েন। আই সিগমা স্কোয়ার ইন্টু এল ইন্টু ছোট হাজার এন, তা গেলে আর থাকবে কত 1/5 সিগমা স্কোয়ার ইন্টু এন। সিটের মধ্যে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র ওই এল এর জায়গায় এস এর জায়গায় এল বসা দিবেন, একটা এল বসাতে হবে। ভি আছে ভাই, এইখানে এল এর জায়গায় বি, সেটা ভি আছে, হ্যাঁ ভি। ভাই লেন্থ ইকুয়াল বিও ধরতে পারবেন, এলও ধরতে পারবেন, যেটা ইচ্ছা সেটা ধরতে পারবেন। ওটা বাদ দেন, আমি ওদিকে আমি ওগুলা করাই নাই, এটা বোঝাতে গেলে অনেক ঝামেলা, আমি ওদিকে দায়ী নাই, যা যা আছে সবগুলা বাদ। এই এস ইকুয়াল টু বি ইনটু না ভাই শীটে আমি একটা বলি, শীটে আপনার একরকমই থাকবে আর আপনি একরকম বুঝাবেন, আমরা তো এখন তুলতেছি না, আমরা তো আপনি বুঝাচ্ছেন, আমরা বুঝে শীট দেখে ক্লিয়ার হব। আপনি শুধুমাত্র এস এর জায়গায় এন বসাবেন, আর কোনো কিছু করতে হবে না আপনার, আর এখান থেকে চিত্রটা নেবেন, চিত্র নেবেন এটা এরকম একটা চিত্র নেবেন, এখানে শুধুমাত্র এস লিখে দিবেন, আপনারা যদি শীটেরটা করেন এখানে এস লিখে দিবেন, ঠিক আছে। আমি এখানে লিখছি কি শীটে তো চিত্র নাই, এটা দিবেন এস অথবা এল দিবেন, যেটা দেন সেটা, যেটা আপনি ধরেন সেটাই লিখবেন, সোজা কথা হলো এটা, যেখান থেকে করেন। আচ্ছা এরপর তাহলে এইটা যদি আমরা পারি, এটাই আমরা প্রমাণ করছি এতক্ষণ, এটা যদি প্রমাণ করা যায় তাহলে কি ম্যাক্সওয়েল ল, যদি আমাকে 1/√2 এটা প্রমাণ করতে বলে, তাহলে কি করে ড্রাইভ ইন এক্সপ্রেশন এই অংশের সাথে 1/√2 গুণ করে দিবেন, এই জিনিসটা কি বুঝছেন?
জি এই অংশটা থেকে 1/√2 গুণ করে দিবেন, আর যদি কি 3/4 1/5 সিগমা স্কয়ার ইনটু n যদি প্রুফ ভাই করতে 1/√2 ভাই অল্প 1/√2 যদি গুণ করি তাহলে তো উভয় পক্ষে গুণ করা লাগবে, একটা পক্ষ উভয় পক্ষ না, এটা ম্যাক্সওয়েল লর ক্ষেত্রে এটা প্রুফ করতে এটা 1/√2 মানে এই ইকুয়েশনের সাথে 1/√2 গুণ করতে হয় ম্যাক্সওয়েল লর জন্য, ম্যাক্সওয়েলের জন্য। আর যদি বোলসম্যানের জন্য বলে তাই 3/4 গুণ করতে হয়। এটা হলো জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন থেকে ম্যাক্সওয়েল হলে এটা, বোলসম্যান বললে 3/4। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, উভয় পক্ষ গুণ করতে হবে না। তাহলে আপনারা যেখানে যেটা করবেন এই অংশের মধ্যে এখানে একটা কি এখানে বাদ দিয়ে এখানে টোটাল একটা n দিয়ে 5 সিগমা স্কয়ার ইনটু l ইনটু n একটা বসা দিবেন এখানে। তাহলে এই অংশ আর লেখার দরকার নেই, আপনাদের এটা বাদ, এটা দিতে গেলে আবার ঝামেলা, এটা বাদ দিবেন। বাদ দিয়ে দিলে এটা করবেন, করার পর এই অংশটা মিলাই দিবেন, এটা বলে এটা দিবেন, এটা বললে এটা দিবেন, পারা যাবে। আর এখানে এই সংখ্যাটা যদি আসে অবশ্যই এই চিত্রটা দিবেন। আর যদি চিত্র যদি আমি যেটা এখানে নোটে লিখছি সেটা যদি মাথায় না থাকে তাহলে দুইটা দিয়ে এভাবে দিতে পারে, এটার ডিসটেন্সটা সিগমাটা। ঠিক আছে, আর কিছু করতে হবে না। ঠিক পারবেন তাহলে? এটা আসার মতো একটা প্রশ্ন ছিল, এটা করাইলাম, আর কিছুই না। মনে থাকবে না মনে হয়। ফিজিক্যাল টাইপের বুঝতে অনেক কিছু কষ্ট হবে, এটা একটু দেখতে হবে আপনারা। আমাকে আগামী ক্লাসে বলিয়া আমি আর একটু সামারি করে দিলাম। ঠিক আছে, কিছু লিখতে হয় কষ্ট না, আসলে ওই ভলিউমের বিষয়টা বুঝতে হবে, এখানে একটা এই কাহিনীটা বুঝতে হবে একটি। আর এখানে যে বিষয়টা আছে সেটা হলো কি, এই জেনারেল এই ফর্মুলাটা প্রমাণ করার জন্য আপনাকে একটা মলিকিউলের হিসাবটা করতে হয় আর কি, এটা ধরে নিতে হয়। মনে হয় আমরা পাস করতে পারবো ফিজিক্সে। ফিজিক্সে আপনি আসলে এখনো নতুন তো, মানে বুঝতেছেন না কি করবেন, কি কতটুকু করবেন, কি করতে হবে, এটাই কনফিউশন। আমাদের ফিজিক্সে এত বেশি ক্রিটিক্যাল নেই, ইলেকট্রিসিটি এবং আপনার। ভাই আপনিও যখন নতুন ছিলেন আপনার কাছে তো তখন কি এত কঠিন লাগতেছিল? আমার কথা বাদ দাও, তোমাদের ইসব স্যার 7 দিন ধরে পাস করছে এই ফিজিক্সে। ভাইয়া ওই শীটটা পাইছি, ফ্লুইড মেকানিক্স এর সাথে স্টেপলার করে ফেলছিলাম। ভাই এই অবস্থা ভাইয়া। মিষ্টি খাওয়ান সবাইকে। কোনটা কি জিনিস তুই নাই আচ্ছা ইসব ভাই, আমি প্রথমত আমরা দুজন একসাথে ছিলাম আর কি, একই ম্যাচে ছিলাম। আমি সবকিছু নোট করছি, 3-4 মাস গেছে, ইসব 7 দিন পরে ফিজিক্সে পাস করে ফেলছে। কোনো কিছু আটকে গেছে, জিজ্ঞেস করতে একবার শেষ, 3-4 বার রিভাইজ দিছে। কি বলতে চাইছো? মাঝে এরকম গল্প করলে ভালো লাগে আর কি, সবসময় পড়ালেখা করলে ভাই মাথায় লাগে। দেখে আপনি সিভিলে নাকি তাই জিজ্ঞাসা করছে? না আমি সিভিলে না, আমি ইলেকট্রিক্যালের। আমি ইলেকট্রিক্যাল, ইসব ইলেকট্রিক্যাল। সিভিলে আমাদের আরো কিছু বন্ধু বান্ধব আছে, সিভিল আছে। ইলেকট্রিক্যাল না সিভিল? ইসুফ ভাই সিভিল না ইলেকট্রিক্যাল? ইসব ভাই ইলেকট্রিক্যাল। তাহলে উনি আমাদের সিভিল সাবজেক্ট করে কিভাবে? সিভিলের কোন সাবজেক্ট? ওগুলো সিভিলে না, ওগুলো কম্বাইন্ড সবার আছে। মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ ওগুলোতে ভাই আমি তার চেয়ে ভালো করে বুঝছি। ইলেকট্রিক্যাল আমাদের আগের সিলেবাসে মেকানিক্স আছে, ফ্লুইড মেকানিক্স আছে। নতুন সিলেবাসে আমাদের মেকানিক্সটা নেই, নতুন যারা ইলেকট্রিক্যাল তাদের মেকানিক্সটা নেই। আমরা পুরাতন সিলেবাস 16টা সাবজেক্টে ছিলাম তো, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আছে। আমাদের ড্রয়িংটা ছিল না ইলেকট্রিক্যালে, ওই মেকানিক্সটা বাদ করছে। আপনাদের এফআরটে এখানে সিভিলের মধ্যে হার্ড তো কোনো সাবজেক্ট নাই। এফআরটের মধ্যে ইলেকট্রিক্যালের হার্ড একটা সাবজেক্ট আছে, সেটা হলো থার্মাল। আছে আপনার
আচ্ছা ইলেকট্রিক্যালের দুইটা প্রপার্টিজ অফ মেকানিক্স, এই একটা ভাই আপনার কাছে সবকিছু ইজি মনে হচ্ছে, আমাদের কাছে সবকিছু হার্ড মনে হচ্ছে। তোমরা আসলে এখন দূরে আছো একটা জিনিস, আর লাইনটা সিস্টেমটা বুঝতেছো না এখন। একবার যদি পরীক্ষা দাও বা একটু সিস্টেমে একটা সাবজেক্ট যদি কমপ্লিট করো, সিস্টেম বুঝতে পারলে তোমরা নিজেরা করতে পারবে। সবকিছু হলো মানে কি ওই নিয়মটা ধরা আর কি, কিভাবে কি করতে হবে। একটা সাবজেক্ট যদি একটু কমপ্লিট করো, তাহলে এটা যদি সিস্টেমটা বুঝো মানে কিভাবে কি করতে হয়, তাহলে অন্য সাবজেক্ট গুলো তুমি বুঝতে পারবা। বোর্ড সলিউশন গুলা কালেকশন করবা প্রথমত, আর বোর্ড প্রশ্ন গুলা করবে, এর বাইরে কিছুই করতে হবে না। 99% ক্ষেত্রে পাস করবা। 20টা 10টা বোর্ড প্রশ্নে কয়টা প্রশ্ন থাকে, আর এগুলো একটু বুঝে শুনে করতে হবে। গতানুগতিক করলে হবে নাকি, একটু বুঝে শুনে করতে হবে। আর তেমন কিছু নেই। থার্মাল আর যে ম্যাটেরিয়ালসটা একটু কঠিন না? ইলেকট্রিক্যাল নাকি ইলেকট্রিক্যালে থার্মালটা একটু ঝামেলা, আর প্রপার্টিস। তবে এই কঠিন জিনিসগুলো আগে দিতেন। হ্যাঁ ভাই সিভিলে কোনটা ঝামেলা আছে কঠিন? কিসে? সিভিলে? জি সিভিলে এখন নতুন করে ঝামেলা যে সাবজেক্টটা হচ্ছে সেটা হলো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এসএম। তুলনামূলক একটু হার্ড আর কি। যারা পড়ালেখা করে তাদের জন্য সবগুলো ইজি, আবার কোন রকম পাস করতে চাইবে তাদের জন্য আপনার ইলেকট্রিকটা থার্মালটা এবং এসএমটা একটু ক্রিটিক্যাল। আসলে মেকানিক্যাল সায়েন্স অফ ম্যাটেরিয়ালস থিওরি বেস অনেকটা, হয়তো থিওরির মধ্যে আছে 50 মার্কের মতো, অন্যগুলো কিছু গ্রাফ আছে, এগুলো দেখতে হয় আর কি মেকানিক্যালে। ভাই আপনি কয় বছর শেষ আমাদের মধ্যে যারা করছিলেন? ভাই অনলাইনে কোচিং করে তারা কি সরাসরি কোচিং করে আপনাদের এখানে কেউ? বুঝলি নাই? অনলাইনে আমরা যারা আছি এই ব্যাচে তারা কি সরাসরি কোচিং করে কেউ ওই চট্টগ্রাম চিটাগাং থেকে? আমি আসলে আমার স্টুডেন্টদের নাম মুখস্থ থাকে না, আর আমি অত বেশি চিন্তাও করি না এগুলা নিয়ে। ইসুফ ভাই হয়তো ভালো বলতে পারবে, আমার তো ক্লাস করে চলে আসি তো, আমি অন্য কিছু চিন্তা করি নাই। আপনি কি অফলাইনে ক্লাস করান? হ্যাঁ আমি ওখানে ক্লাস করি। আমার নরমালি বিপার্টের সংখ্যাটা বেশি, এবার বিপার্টে কিছু যেগুলো আছে আপনার এখানে অনলাইনে এবং অফলাইনে, এগুলো আমি হয়তো করাবো সবগুলাই। পার্টের মধ্যে তার মালটা আমি করাবো এবার অনলাইনে, যাদের তার মাল আছে ওইটা করাবো, আর এসএমটা সিভিলের এসএম যেটা আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ওইটাও আমি করাবো এবার। ভাই অফলাইনে কেমন স্টুডেন্ট আছে? অফলাইনে তো আমাদের আগে 100, 150, 200 এরকম ছিল, এখন ওই করোনার কারণে এখন কমে গেছে প্রতিটা। একটা ব্যাচে 100 150 200 ক্লাস করো তো একটা ব্যাচে মিনিমাম সবকিছু মিলে তো 70 জন 80 জন মানে রেগুলার আসতো। তার মধ্যে হয়তো দুইটা ব্যাচ বা তিনটা ব্যাচ দুইটা ব্যাচ থাকতো, কোনো ব্যাচে 40-50 জন হলে কোনো ব্যাচে 20-30 জন অথবা 10-15 জন। এখন এই করোনার কারণে এদিকে কমে গেছে। এটা হয়তো ডিপ্লোমার পরীক্ষার সামনের আগস্ট থেকে আবার সেশনটা বাড়বে। আবার মানে আমাদের ঢাকায় তো ভাই অফলাইনে কোনো ক্লাসের সুযোগ সুবিধা নেই। আপনি কোন জায়গায়? আমি ঢাকায় থাকি। ঢাকায় আমি যোগাযোগ করছি, বলছি যে এখনো কোনো সুযোগ সুবিধা হয় না, ব্যবস্থা করা হয় না। একদম আইবির কাছাকাছি থাকলে তাহলে ঠিক আছে, নাইলে এটা অন্য জায়গা থেকে ক্লাস করা খুব টাফ। পাশাপাশি আছি, আবার এটা তো শাহবাগের পাশাপাশি আছি, বাট শাহবাগ তো কাছাকাছি আছেন আপনি? জি শাহবাগ তো কাছাকাছি আছেন। হ্যাঁ মনে হয় শুরু হয় নাই, আর হলো তো এগুলা তো আসলে নিজের তাগিদ আর কি। ওখানে সিস্টেমটা হয় কি, ওরা যখন শুরু করবে তখন শুরু করলে করলেন, নাইলে নাই। এখন ওটা ওনাদের কোনো আগ্রহ নেই, ওনাদের ওই ভার্সিটিতে কোনো আগ্রহ নেই, এগুলো দরকারও নেই। আমি বলছি যে আমাদের ক্লাস করান, বলছে যে হ্যাঁ দেখি আমরা আপনার স্টুডেন্ট করেন, ম্যানেজ করেন। অনেকে ভর্তি হয়েছে, প্রায় 200-300 জন ভর্তি হয়েছে এবার নতুন। বলেন যে আপনি মেসেজ পাঠান, ইনফরমেশন দেন, সবাই ক্লাস করবে। ঠিক আছে দেখি জানুয়ারি থেকে শুরু করবো এই কথা বলছে। শুরু করতে করতে সামনে করোনা আসতেছে, আবার কই শুরু করে দেয়। এরা আবার আপনার বুয়েটের টিচার দিয়ে ক্লাস করাবে। এখানে করলে
এখানে যেটা সমস্যা আমাদের সিটাগাঁও কিছু আপনার আর সুয়েটের টিচার দ্বারা কিছু ক্লাস হয়, এখন ওগুলো হবে কি বিষয়টা মনে করেন একটা ক্লাস হইলো, পরবর্তী ক্লাস কখন হবে কি শিডিউল আছে, উনি আসতে পারে না, অন্য সমস্যার কারণে আসতে পারে না। আর ওদের যেটা সমস্যা হয় সেটা ওদের সিলেবাস সম্বন্ধে আইডিয়া নেই, আমরা তো স্পেসিফিক বলতেছি এটা করবেন